রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন কেমন কাটলো? তৃতীয় দিন বাংলাদেশ কি আদৌ কামব্যাক করতে পারবে, বা করলেও তারা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে পাক পেসারদের সামনে? চলুন সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, এই টেস্টের দ্বিতীয় দিনটা শুরু করেছিল রিজওয়ান আর সাওয়াদ শাকিল। ঠিক তারা প্রথম দিন যেখানে শেষ করেছিল একদম ওই পয়েন্ট থেকে। তাদেরকে দেখেই আর কি শুরুতেই মনে হচ্ছিল যে একদম তারা ফ্রেশ অবস্থায় নতুনভাবে ব্যাটিংটা করতে নেমেছেন, আর তারা খুব কমফর্টেবলি কিন্তু শটগুলোও খেলছিলেন। যদিও শুরুতে তারা একটু ধরে খেলছিলেন, কিন্তু তারপরে আস্তে আস্তে তারা খোলস ছেড়ে বেরোতে থাকে। এদিন আর কি ফার্স্ট সেশনে আর কি সেইভাবে তাদেরকে একেবারেই বেগ দিতে পারেনি বাংলাদেশের বোলাররা। মাঝে আর কি একটা স্পেলে নাহিদ রানা শর্ট বলের স্ট্র্যাটেজি নিয়েছিল। তারপরেও আর কি দেখলাম তিনি ওভার দ্য উইকেট যে শর্ট বলগুলো ফার্স্টে করছিলেন সেগুলো রিজওয়ান বেশ একটা ভালো ওই আপার কাটের স্ট্র্যাটেজিতেই সেগুলো বলগুলো বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। তো সেইটা যখন কাজ করলো না, নাহিদ রানা চলে এলেন রাউন্ড দ্য উইকেটে। তো রাউন্ড দ্য উইকেটে আসার পরও ঠিক ওই অলমোস্ট একই রেজাল্ট। এইবার রিজওয়ান বেছে নিলেন হুক শটের মাধ্যমেই তিনি একটা ছয়ও মারলেন। তো তাই যাই হোক, তার নাহিদ রানার এই স্ট্র্যাটেজিটা কোনো কাজেই আসেনি। তো শুধু নাহিদ রানা কেন, তারপর আর কি আপনি শরীফুল বলুন, হাসান মাহমুদ বলুন, ওইদিকে সাকিব বা মিরাজ, কেউই আর কি ফার্স্ট সেশনে পাকিস্তানি ব্যাটারদের স্পেশালি রিজওয়ান আর শাকিলকে কোনোভাবেই আর কি ব্যতিব্যস্ত করতে পারেনি। তো তারা ফার্স্ট সেশন শেষে আর কি 98 রানের একটা আর কি অনবদ্য জুটি তো আগে থেকেই হচ্ছিল, 98 রান ফার্স্ট সেশনে তারা যোগ করে। তো এরপর দ্বিতীয় সেশনে এসেও আর কি দেখলাম ওই রিজওয়ান আর কি বেশ তারপর অ্যাটাকিং মোডেই তিনি চালিয়ে খেলছিলেন। তো এইখান তারপর আর কি সেঞ্চুরিও পেয়ে গেলেন এক এক করে রিজওয়ান আর ওইদিকে সাওয়াদ শাকিল। রিজওয়ান যদিও ফার্স্ট সেশনেই সেঞ্চুরিটা পেয়েছিলেন, কিন্তু সাওয়াদ শাকিল সেকেন্ড সেশনে এসে সেঞ্চুরিটা পেলেন। তো তারপর আর কি আমি দেখলাম সাকিবকে তিনি বেশ ডাউন দ্য উইকেটে আর কি চার্জ করে মিড উইকেট আর লং অনের মাঝখান দিয়ে বেশ ছয়ও মারছিলেন, পরপর দুটো ব্যাক টু ব্যাক সিক্স মেরেছিলেন রিজওয়ান। তো আর কি এখানে আর কি দেখেই বোঝাই যাচ্ছিল যে প্রথম দুদিনের উইকেট দেখে আমরা যা বুঝলাম যে স্পিনারদের জন্য অলমোস্ট কিছুই নেই উইকেটটায়। স্পিনাররা আর কি এক প্রকার আর কি অকার্যকর এই উইকেটটায়। ফার্স্ট দুটো দিন আমরা এই উইকেটের নেচার বা বলুন বা আর কি স্পিনারদের আর কি বোলিং স্ট্র্যাটেজি বলুন, তারা যে লেংথেই বল করুন না কেন, যে লাইনেই বল করুন না কেন, কোয়ালিটি যদি ব্যাটসম্যান হয় তাহলে কিন্তু তারা কোনোভাবেই এখানে টিকতে পারবে না, যেটা আমরা এই রিজওয়ানা সাওয়াদ শাকিলের সামনে সাকিব আর মিরাজকে যেভাবে আর কি বিধ্বস্ত হতে দেখলাম। নাহলে সাকিবের মতো স্পিনারকে আর কি রিজওয়ান পরপর দু বলে এরকম ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারা, এটা কিন্তু কোনো খুব একটা মুখের কথা নয়। যদি উইকেট আর কি যদি একটু স্পিন সহায়কও হতো, এই দুঃসাহস কিন্তু রিজওয়ান কখনোই দেখাতো না সাকিবের এগেনস্টে। তো যাই হোক, তো তারপর আর কি অনেক চেষ্টা করে মানে অনেক আর কি প্রচেষ্টা করে তারপর মেহেদী হাসান মিরাজ অবশেষে শাকিলের উইকেটটা তুললেন স্টাম্পিংয়ে। এখানে একটা অসাধারণ স্টাম্পিং করেছেন উইকেট কিপার লিটন দাস। যাই হোক, লিটন ব্যাটে রান পাক আর না পাক, তার কিপিংটা যে সাম্প্রতিক সময় দুর্দান্ত হচ্ছে সেটা কিন্তু আমরা বেশ কয়েকটা সিরিজ বা ম্যাচ ধরে দেখতেই পাচ্ছি। গতকালও তিনি একটা ভালো ক্যাচ নিয়েছিলেন ওই বাবর আজমের। তো যাই হোক, তো তারপর আর কি ওই জুটিটা ভাঙলো সাওয়াদ শাকিল আর রিজওয়ানের। তো এইখানে তাদের জুটিটা হয়ে গেল 240 রানের, যেখানে 114 রানে চতুর্থ উইকেটের পতন হয়েছিল প্রথম দিন, সেখানে আর কি গতকাল 354 রানে পঞ্চম উইকেটের পতন ঘটলো। মাঝে এই 240 রানের একটা পার্টনারশিপ হয়ে গেল। আগের দিন তারা 44 রানের জুটিতে অনবদ্য ছিলেন, এই দিন তারা জুটিতে যোগ করলেন 196 রান। আমি যেদিন আর কি গতকাল বলছিলাম যে আর কি ফার্স্ট দিন শেষে যখন তারা 158-4-এ শেষ করেছিল, তো আমি বলেইছিলাম যে এই রিজওয়ান আর শাকিলের জুটিটা তারা যত তাড়াতাড়ি ভাঙতে পারবে বাংলাদেশেরও এই ম্যাচে কামব্যাক করার চান্স ততই বেশি থাকবে। ইভেন তারা চাইলে পাকিস্তানকে 250-300 রানের মধ্যেও বেঁধে ফেলতে পারে, যদি তারা ওই রিজওয়ান আর শাকিলের জুটিটা ভাঙতে পারতো আর এদের দুজনকে যত দ্রুত প্যাভিলিয়নে ফেরানো যেত। কিন্তু সেটাই যখন তারা করতে পারলো না, তার ফলাফল তো আমরা দেখতেই পেলাম। এরাই অলমোস্ট ম্যাচটাকে আর কি পাকিস্তানের পক্ষে অলমোস্ট 80% নিয়ে চলেই গেছে। তো যাই হোক, তো তারপরে আর কি ক্রিজে এলেন আগা সালমান। তো আগা সালমান আর এদিকে ওই বলুন রিজওয়ানের মধ্যেও একটা 44 রানের পার্টনারশিপ হলো। তারপর আগা সালমানকে এদিকে ফেরালেন সাকিব আল হাসান। তো একটা জিনিস আর কি দেখলাম যে ব্যাটসম্যানরা যদি নিজে থেকে কোনো ভুল না করে স্পিনারদের এগেনস্টে, তাহলে স্পিনাররা এই উইকেটে কিন্তু স্পিনারদের পক্ষে উইকেট তোলা এক প্রকার অসম্ভব। তো যাই হোক, তিনিও একটা অ্যাক্রস শট আর কি খেলতে গেছিলেন, পিক আপ শট সাকিবকে। তো ওখানে লিডিং এজ লেগে তিনি আর কি গালিতে আউট হলেন আগা সালমান। তো তারপর ক্রিজে এলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। তো শাহিন আফ্রিদি শুরু থেকেই আর কি দেখলাম বেশ চালিয়ে খেলছিল, হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে তাকে ওইভাবেই আর কি বলে দেওয়া হয়েছিল তিনি যতটা সময় ক্রিজে থাকুন না কেন যেন আর কি দ্রুত রান তোলার কাজটা তিনি করেন। আর অপর প্রান্তে রিজওয়ান তো ছিলই সেট ব্যাটসম্যান। তো দেখলাম আর কি রিজওয়ান আর
ওইদিকে শাহিন আফ্রিদির মধ্যেও একটা 50 অড রানের পার্টনারশিপ হয়ে গেল, যদিও ওটা অনবদ মানে নট আউট একটা পার্টনারশিপ ছিল, তারপর তো পাকিস্তান ইনিংস ডিক্লেয়ারই করে দিল। কিন্তু এইখানে আর কি ওই অল্প শর্ট টাইমের মধ্যে শাহিন আফ্রিদি 24 বলে 29 রানের একটা বেশ আর কি ভাইটাল নক তিনি খেলে গেলেন, দুটা তিনি ছক্কাও মেরেছেন। তো এখানে আর কি পাকিস্তান তারপর ইনিংস ডিক্লেয়ার করে দিল 448 রানে 6 উইকেটে। আমার দেখে খুবই খারাপ লাগছিল যে যেখানে বাংলাদেশ একসময় ম্যাচের রাশটা নিয়েই নিয়েছিল, কন্ডিশনের সুবিধা লাগিয়ে হোক বা উইকেটের সুবিধা লাগিয়ে হোক, 16 রানে 3 উইকেটের পতন যেখানে হয়ে গেছিলো একসময় পাকিস্তানের, সেখানে তারা রানটা তুলে দিল লাস্ট 3 উইকেটে 416 রানে 3 হয়ে গেছিলো, সেখানে তারা চলে গেল 448, মানে লাস্ট 3 উইকেটে তারা করে ফেললো 432 রান। এখানেই আর কি মানে বাংলাদেশের বোলাররা মাঝে আর কি এতটাই আর কি লুজ বোলিং করে গেছে, স্পেশালি নাহিদ রানা আর কি হয়তো তার বলে অনেক পেস রয়েছে, তিনি রেগুলারই আমি দেখছি 140 142 প্লাসে আর কি বোলিং করে যাচ্ছেন, কিন্তু তাকে তার মানে লাইন লেংথ ম্যানেজমেন্ট কিন্তু একদমই আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, তো সেই কারণেই তো আর কি তিনি টেস্ট ম্যাচেও আর কি 5.5-এর উপর আর কি ইকোনমিতে রান দিয়ে গেছেন, 19 ওভারে বোধহয় সম্ভবত 105 না 106 এরকম একটা রান দিয়েছেন। তো এটা তো কোনোভাবেই একটা টিমের ফ্রন্ট লাইন পেস বোলারের থেকে কাম্য নয়। আমার যেখানে টেস্ট ম্যাচে আমি এত গড়ে রান মানে আমি এত ইকোনমিতে রান দিলে তো আমার টিমকেই ব্যাকফুটে ঠেলে দেওয়া হচ্ছে। তো এমনিও বাংলাদেশ আমি মনে করছিলাম যে একজন কম পেসার নিয়ে তারা খেলছিল, সেই কারণেই আর কি এরকম পেস সহায়ক উইকেটেও সাকিব আর মিরাজ মিলে করেছেন টোটাল 48 ওভার। তো এইটা তো আর কি এখানেই আর কি অনেকটা ম্যাচ আর কি পাকিস্তানের দিকে ঝুঁকে গেছে, কারণ পেস বোলাররা কন্টিনিউয়াসলি আর কি ওই স্পেলটা যদি কন্টিনিউ করতো তাহলে একটা আর কি আলাদাই প্রেশারে তারা থাকতো। তো এখানে সাকিব আর মিরাজ মিলে 48 ওভারেই আর কি প্রায় আর কি 4 ইকোনমিতেই আর কি তারাও রান বিলিয়েছে, যদিও দুজনে একটা করে উইকেট পেয়েছে, কিন্তু সেটা আর কি যাই হোক ম্যাচ সিনারিও তার কি খুব একটা কাজে আসেনি। আর সেখানে 3জন পেস বোলার মিলে করেছেন টোটাল 65 ওভার। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমরা যদি আর কি গড় বোলিং মানে ওভারের যদি অনুপাত করি তাহলে সেখানে স্পিনাররা কিন্তু পেসারদের থেকে বেশি বল করেছে। তো এইটা কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না, স্পেশালি এইরকম একটা গ্রিনিশ উইকেটে। তো আমি ওই জন্যই ফার্স্টের থেকেই আর কি বলছিলাম যে মনে হচ্ছিল কেন জানি একজন কম পেসার নিয়ে বাংলাদেশ খেলছে। তো যাই হোক, তারপর আর কি 448-6 এখান থেকে তো এখন বলতে গেলে পাকিস্তানি ড্রাইভিং সিটে এই ম্যাচের। তো তারপর আর কি বাংলাদেশের ইনিংসটা শুরু হলো, বেশি যদিও খেলা হয়নি, ওই 13 ওভার না 12 ওভার মতো সম্ভবত খেলা হয়েছে। তো আর কি যথাক্রমে ওপেন করতেলেন সাদমান ইসলাম আর ওদিকে জাকির হাসান। তো তারা আর কি বেশ কয়েকটা ভালো ভালো স্ট্রোকও খেলেছেন, যদিও তারা আর কি খুবই আর কি ডিফেন্সিভ মুডেই খেলছিলেন। যাই হোক, ফার্স্টের দিকে আর কি দেখে খেলাটাই বেটার, কারণ নতুন বল আর কি ভালো মতো মুভমেন্ট করছিল, স্পেশালি শাহিন আফ্রিদি আর নাসিম শাহ তো দুদিকেই বল মুভ করাতে পারে। তো তাদেরকে আর কি দেখে খেলাটাও আর কি খুবই এখানে দরকার ছিল, যে কাজটা আর কি দিনের শেষে ভালোভাবেই করেছে ওই দুই ব্যাটসম্যান। তো তারা কোনো উইকেট হারায়নি, বিনা উইকেটে বাংলাদেশ এখন 22 না 27 এইরকম রানে একটা রয়েছে, যাই হোক আমার ঠিক খেয়াল নেই। তো আগামীকাল বাংলাদেশের তাহলে লক্ষ্যই থাকবে যে এই দুজন আর কি যতটা সম্ভব আর কি একটু লং ব্যাটিং করতে, যেন অ্যাটলিস্ট অন্তত যেন একজনও যেন এই দুজনের মধ্যে থেকে যেন হাফ সেঞ্চুরি বা 60-70 রানের একটা ইনিংস যেন খেলে আসতে পারে। আর সাথে তো স্পেশালি বাংলাদেশের 3 ব্যাটারের উপর তো দায়িত্ব থাকবেই, 3 সিনিয়রের উপর সাকিব, মমিনুল আর ওইদিকে মুশফিকুর। তাহলে যাই হোক, তো তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটাররা কি পাকিস্তানি বোলারদেরকে আর কি তাদের পেস সামলে তাদের কি একটা চ্যালেঞ্জ করার মতো একটা টোটাল তারা গড়ে তুলতে পারবেন? তো আপনাদের কি মতামত জানিয়ে দিন দেখি কমেন্ট বক্সে।